আসসালামু আলাইকুম। চ্যাপ্টার 5 এর দ্বিতীয় লেকচারে তোমাদেরকে স্বাগতম। আজকে আমরা এসএসসি কেমিস্ট্রির ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, সেটা হইতেছে অষ্টক নিয়ম। অষ্টক নিয়মের পাশাপাশি 2 এর নিয়ম, তারপরে রাসায়নিক বন্ধন গঠনের যে কারণগুলো, এগুলো জানার চেষ্টা করব। মানে টোটালি বেসিক আলোচনা। যদি যোজনী সম্পর্কে কারোর ধারণার একটু ঘাটতি থাকে, যদি মনে হচ্ছে যে আমি যোজনী একটু হলেও ঘাটতি আছে, এর আগের ক্লাসটা করে নিতে পারো। তাহলে আমাদের এই যে মৌলগুলো আমরা দেখতে পারতেছি, হাইড্রোজেন থেকে স্ক্যানাডিয়াম পর্যন্ত, এই মৌলগুলোর ক্ষেত্রে সাইডে পারমাণবিক সংখ্যা সহ লেখা আছে। এই মৌলগুলোর ক্ষেত্রে সবাই আসলে স্থিতিশীল না, বা সবাই আসলে নিজ ইলেকট্রন বিন্যাস নিয়ে সন্তুষ্ট না। তাহলে সন্তুষ্ট কারা কারা? সন্তুষ্ট হচ্ছে হিলিয়াম, সন্তুষ্ট হচ্ছে নিয়ন, এবং এখানে সন্তুষ্ট হচ্ছে আর্গন। তার মানে হিলিয়াম, নিয়ন, আর্গন যে মৌলগুলো থাকতেছে, এরা তাদের নিজের ইলেকট্রন বিন্যাস নিয়ে একটা স্থিতিশীল অবস্থা বা একটা সন্তোষজনক অবস্থায় আছে। এখন এই মৌলগুলা বাদে যে মৌলগুলা থাকবে, সেই মৌলগুলা করবে কি? সেই মৌলগুলা ইলেকট্রন সংখ্যা বাড়ানো বা কমানোর মাধ্যমে, ইলেকট্রন সংখ্যা বাড়ানো বা কমানোর মাধ্যমে তারা কি করবে? এই স্থিতিশীল মৌলগুলার ইলেকট্রন বিন্যাস অর্জন করার চেষ্টা করবে। তাহলে এই মৌলগুলোর ক্ষেত্রে যখন দেখা যাবে যে ইলেকট্রন সংখ্যা বৃদ্ধি বা হ্রাসের মাধ্যমে তারা স্থিতিশীল মৌলের ইলেকট্রন বিন্যাস অর্জন করতে চাবে, তখন তাদেরকে কেউ কেউ ইলেকট্রন ত্যাগ করতে হবে, কখনো কখনো ইলেকট্রন ত্যাগ করতে হবে, যাদেরকে আমরা বলবো হচ্ছে ধাতু। ঠিক আছে, অর্থাৎ ধাতু ইলেকট্রন ত্যাগ করবে। এবং আরেকটা থাকবে, সেটা হচ্ছে ইলেকট্রন গ্রহণ, সেটা হইতেছে তাদেরকে আমরা বলবো হচ্ছে অধাতু। তারা কি করবে? তারা হচ্ছে ইলেকট্রন গ্রহণ করবে। এখন ইলেকট্রন গ্রহণ না পারলেও তারা ইলেকট্রন শেয়ার করবে, কিন্তু কখনোই ত্যাগ করবে না, শেয়ার বা ভাগাভাগি করবে। এখন ইলেকট্রন যারা ত্যাগ করতেছে তাদেরকে বলতেছি ধাতু, ইলেকট্রন যারা গ্রহণ করতেছে তাদেরকে বলতেছি অধাতু। এখন এটা বাদেও আমরা ধাতু এবং অধাতু আরো ভালোভাবে চিনতে পারি, সেটা হইতেছে একটা ট্রিক্স এর মাধ্যমে। শেষে আম উচ্চারিত হবে, শেষে আম উচ্চারিত হয়, শেষে আম উচ্চারিত হয়। এইটার মাধ্যমে যদি আমরা সংজ্ঞায়িত করি, তাহলে আমরা কিছু উদাহরণ পাবো, যেমন সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম। এগুলো হচ্ছে আমাদের ধাতুর উদাহরণ, যাদের শেষে, নামের শেষে আম উচ্চারিত হচ্ছে। তাহলে এই মৌলগুলার বাদে ব্যতিক্রম একটা আম আছে, সেই ব্যতিক্রমটা আমরা একটু জানার চেষ্টা করি। ব্যতিক্রমটা হচ্ছে হিলিয়াম। যে হিলিয়ামের শেষে আম উচ্চারিত হওয়া সত্ত্বেও সেটা একটা অধাতু। ঠিক আছে, তার মানে শেষে আম উচ্চারিত হইলে আমরা যা বলতে পারি যে সেটা একটা ধাতু, কিন্তু ব্যতিক্রম হচ্ছে হিলিয়াম, যার শেষে আম উচ্চারিত হইতেছে কিন্তু এটা একটা অধাতু। এবং অধাতুর ক্ষেত্রে আমরা বলতে পারি যে শেষে আম উচ্চারিত হয় না, শেষে আম উচ্চারিত হয় না, এগুলাকে আমরা বলবো হচ্ছে অধাতু। তাহলে শেষে আম উচ্চারিত না হইলে যেহেতু অধাতু হয়, তাহলে কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এই সবগুলাই হইতেছে অধাতু। এখানেও একটা ব্যতিক্রম আছে, সেই ব্যতিক্রমটা হচ্ছে জিঙ্ক, যার শেষে আম উচ্চারিত না হওয়া সত্ত্বেও এটা একটা ধাতু হিসেবেই থাকবে। তাহলে জিঙ্ক একটা ধাতু, কিন্তু এটার শেষে আম উচ্চারিত হচ্ছে না। এবং হিলিয়াম একটা অধাতু, কিন্তু এর শেষে আম উচ্চারিত হচ্ছে। এটা হচ্ছে একটা ব্যতিক্রম। এরপরে আমরা জানবো হচ্ছে ইলেকট্রন ত্যাগ এবং গ্রহণের মাধ্যমে তারা নিজ কক্ষপথে কিভাবে স্থিতিশীলতা অর্জন করে। ঠিক আছে, এখন একটা জিনিস চিন্তা করো, সেটা হইতেছে ধরো আমরা ফ্লোরিনের ক্ষেত্রে যদি দেখি, ফ্লোরিনকে যদি কোনোভাবে নিষ্ক্রিয় করতে হয়, ঠিক আছে, এখন ফ্লোরিনকে যদি নিষ্ক্রিয় করতে হয়, তাহলে তাকে অবশ্যই নিকটতম নিষ্ক্রিয় মৌল নিয়নের ইলেকট্রন বিন্যাস অর্জন করতে হবে। তাহলে ফ্লোরিন যদি নিয়নের ইলেকট্রন বিন্যাস অর্জন করতে চায়, তাহলে তাকে অবশ্যই একটা ইলেকট্রন গ্রহণ করতে হবে। কারণ ফ্লোরিনের ক্ষেত্রে আমরা যদি প্রপার্টিজ দেখি, ইলেকট্রন থাকবে হচ্ছে
হচ্ছে 9টা এবং প্রোটন থাকবে হচ্ছে 9টা। কিন্তু এর প্রোটন সংখ্যা তো কখনোই চেঞ্জ হবে না, এর নিয়নের মতো ইলেকট্রন বিন্যাস অর্জন করতে হবে। ইলেকট্রনের ক্ষেত্রে আছে 10টা, প্রোটন আছে 10টা। একটা মৌলের ক্ষেত্রে প্রোটন সংখ্যা কখনোই চেঞ্জ করা সম্ভব নয়। যেহেতু ইলেকট্রন সংখ্যা চেঞ্জ করা সম্ভব কিন্তু প্রোটন সংখ্যা চেঞ্জ করা সম্ভব নয়, তাই আমরা বলতে পারি এখানে ইলেকট্রন সংখ্যা যেহেতু 10টা, ফ্লোরিনের ক্ষেত্রেও ইলেকট্রন সংখ্যা লাগবে 10টা। তাহলে ফ্লোরিন যখন একটা ইলেকট্রন গ্রহণ করে ফেলবে তখন সে F- আয়ন হয়ে যাবে এবং তার ইলেকট্রন সংখ্যা হবে 10, প্রোটন সংখ্যা বরাবরের মতো 9টাই থাকবে। এখানে ফ্লোরিন আসলে স্থিতিশীলতা অর্জন করলো। এখন কথা হইতেছে এই যে ইলেকট্রন 9টা থেকে ইলেকট্রন 10টা হয়ে গেল, এই যে ইলেকট্রনটা বাড়লো, এই ইলেকট্রনটা আসলে কই থেকে আসলো? এই ইলেকট্রনটা বাড়ার জন্য আসলে কেউ একজন কোন একটা ধাতু তাকে একটা ইলেকট্রন ত্যাগ করে দিছে। তাহলে একটা ধাতু যখন ইলেকট্রন ত্যাগ করে দিল, ইলেকট্রন ত্যাগ করে দেওয়ার পরে ফ্লোরিন ওই ইলেকট্রনটা গ্রহণ করে তার ইলেকট্রন সংখ্যা বানাইলো হচ্ছে 10। তাহলে ওই ধাতু থেকে যখন ফ্লোরিনের ইলেকট্রন সংখ্যা 10 হয়ে গেল, তখন এই ধাতু বা এই যে এখানে ধাতু যে তাকে ইলেকট্রন দিল এর মধ্যে একটা সম্পর্ক গঠিত হইলো, যেটা হচ্ছে আমরা বলতেছি এক ধরনের রাসায়নিক বন্ধন। তাহলে এই যে রাসায়নিক বন্ধনগুলো তৈরি হচ্ছে, এই রাসায়নিক বন্ধনগুলো তৈরি হওয়ার ক্ষেত্রে ধাতু বা অধাতুর মধ্যে হইতে পারে, অধাতু অধাতুর মধ্যেও হইতে পারে, আবার ধাতু ধাতুর মধ্যেও হইতে পারে। এখন একটা জিনিস চিন্তা করো, সেটা হইতেছে সোডিয়ামের ক্ষেত্রে যদি চিন্তা করি, সোডিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 11 এবং সে তার নিকটতম নিষ্ক্রিয় মৌল নিয়নের ইলেকট্রন বিন্যাস অর্জন করতে চায়। তাহলে সোডিয়াম যখন নিয়নের ইলেকট্রন বিন্যাস অর্জন করতে চাবে, তার আগে আমরা সোডিয়ামের প্রপার্টিজ দেখে নেই। তার ইলেকট্রন আছে হচ্ছে 11টা এবং প্রোটন আছে হচ্ছে 11টা। তাহলে 11 যখন থাকতেছে তখন দেখা যাচ্ছে ইলেকট্রন সংখ্যা কিন্তু তার 10 হইতে হবে, কারণ আমরা জানি নিয়নের ইলেকট্রন সংখ্যা 10, প্রোটন সংখ্যাও 10। প্রোটন সংখ্যা তো কখনোই নিয়নের মতো করা সম্ভব না, কারণ প্রোটন সংখ্যা সবসময় ধ্রুবক থাকতেছে। তাহলে সোডিয়ামের ইলেকট্রন সংখ্যা 10 করতে হবে। তাহলে সোডিয়াম ইলেকট্রন সংখ্যা 10 করতে গেলে তাকে কি করতে হবে? তাকে অবশ্যই একটা ইলেকট্রন ত্যাগ করতে হবে। এই যে একটা ইলেকট্রন সে ত্যাগ করে দিল, দেওয়ার পরে সোডিয়াম প্লাস হয়ে যাবে, যেখানে দেখা যাচ্ছে ইলেকট্রন সংখ্যা থাকবে 10 এবং প্রোটন সংখ্যা থাকবে 11। অর্থাৎ সোডিয়াম প্লাস নিয়নের ইলেকট্রন বিন্যাস অর্জন করে ফেলছে একটা ইলেকট্রন ত্যাগ করার মাধ্যমে। তাহলে এই যে ইলেকট্রনটা ত্যাগ করলো, এই ইলেকট্রনটা কোনো না কোনো অধাতু গ্রহণ করবে। কারণ যদি একটা জিনিস চিন্তা করো, কেউ দান করতে চায়, কেউ দান নিতে চায়। যদি কেউ দান করতে চায়, অবশ্যই দানটা গ্রহণ করার মতো কেউ থাকতে হবে, এবং কেউ যদি দান গ্রহণ করতে চায় তাহলে অবশ্যই দান করার মতো কেউ থাকতে হবে। যদি দান নেওয়ার মতো কেউ না থাকে তাহলে কেউ কোনোদিন দান করতে পারবে না, এবং দান দেওয়ার মতো যদি কেউ না থাকে তাহলে কেউ কোনোদিন গ্রহণ করতে পারবে না। তাহলে কথা হইতেছে আমাদের এই যে ইলেকট্রন ত্যাগ করতে গেলে সোডিয়ামের ইলেকট্রন সে মুক্ত পরিবেশে ইলেকট্রন ত্যাগ করে দিতে পারবে না, তাকে অবশ্যই কোনো না কোনো গ্রহীতা বা রিসিভারের কাছে ইলেকট্রন ত্যাগ করতে হবে। তাহলে সোডিয়ামকে যখন একটা রিসিভারের কাছে ইলেকট্রনটা ত্যাগ করতে হচ্ছে, তখন ওই ইলেকট্রনটা কে গ্রহণ করতেছে? কোনো না কোনো অধাতু গ্রহণ করতেছে, এবং ওই যে অধাতু ইলেকট্রনটা গ্রহণ করলো, করার মাধ্যমে সোডিয়ামের সাথে ওই অধাতুর একটা রাসায়নিক বন্ধন তৈরি হইলো। তাহলে কেন ইলেকট্রন ত্যাগ হইতেছে বা কেন ইলেকট্রন গ্রহণ হইতেছে? ঠিক সেম ভাবে আমরা যদি বলি ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে পারমাণবিক সংখ্যা হচ্ছে 12, যার নিকটতম নিষ্ক্রিয় মৌল হচ্ছে নিয়ন। তাহলে ম্যাগনেসিয়াম যদি নিয়নের ইলেকট্রন বিন্যাস অর্জন করতে চায় তাহলে তাকে অবশ্যই 2টা ইলেকট্রন ত্যাগ করতে হবে, এবং ওই 2টা ইলেকট্রন সে মুক্ত পরিবেশে শুধু ইলেকট্রন হিসেবে ত্যাগ করে দিতে পারবে না, কোনো না কোনো গ্রহীতা বা রিসিভারের কাছে তাকে ইলেকট্রন ত্যাগ করে দিতে হবে। এই যে ইলেকট্রনটা ত্যাগ করে দিচ্ছে, করে দেওয়ার মাধ্যমে একটা বন্ড তৈরি হইতেছে, এটাই হচ্ছে কেমিক্যাল বন্ড বা রাসায়নিক বন্ধন। এখন এই রাসায়নিক বন্ধন যখন তৈরি করতে যাবে, তৈরি করতে গেলে তাকে কয়েকটা নিয়ম অনুসরণ করতে হবে।
সেটা হচ্ছে প্রথমত আসি হচ্ছে অষ্টক নিয়ম। অষ্টক নিয়ম ও 2 এর নিয়ম। অষ্টক নিয়ম এবং 2 এর নিয়ম দেখা যাচ্ছে এই আমাদের মৌলের ইলেকট্রন বিন্যাস বা নিষ্ক্রিয় মৌলের ইলেকট্রন বিন্যাস অর্জনের ক্ষেত্রে প্রধান 2টা নিয়ম। ঠিক আছে, যেমন আমরা যদি বলি হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস অর্জন যারা করতে চায়, যেমন লিথিয়াম বেরিলিয়াম, এদের ক্ষেত্রে যদি বলি, যদি আমরা লিথিয়ামের ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাস দেখি তাহলে সেই ক্ষেত্রে দেখা যাবে প্রথমে নিউক্লিয়াস থাকবে, তারপরে প্রথম শক্তি স্তরে 2টা ইলেকট্রন এবং দ্বিতীয় শক্তি স্তরে 1টা ইলেকট্রন। আবার হিলিয়ামের ক্ষেত্রে যদি আমরা দেখি ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে তার নিউক্লিয়াস এবং তারপরে শক্তি স্তরে 2টা ইলেকট্রন থাকতেছে। তাহলে কথা হইতেছে এখানে লিথিয়ামের ক্ষেত্রে যে 2টা ইলেকট্রন থাকলো প্রথম শক্তি স্তরে, যদি শুধু সেটাই থাকতো তাহলে সে হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস অর্জন করে ফেললো, কিন্তু তার দ্বিতীয় কক্ষপথে ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 8টা। কারণ আমরা 2n স্কয়ার নিয়ম অনুযায়ী জানি যে যদি n এর মান 2 হয় তাহলে 2 × 2 স্কয়ার ইকুয়াল হবে 8, অর্থাৎ দ্বিতীয় প্রধান শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 8টা। দ্বিতীয় প্রধান শক্তি স্তরে যদি 8টা ইলেকট্রন থাকার কথা থাকে তাহলে 1টা ইলেকট্রন দিয়ে কখনোই লিথিয়ামের ইলেকট্রন বিন্যাসটা স্থিতিশীল হবে না। সে তাহলে কি করবে, 1টা ইলেকট্রন ত্যাগ করে দেবে কোনো একটা অধাতুর কাছে এবং হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস অর্জন করার চেষ্টা করবে। তাহলে এই ইলেকট্রনটা লিথিয়াম যখন ত্যাগ করে দিল তখন তার দেখা যাচ্ছে সে কি হচ্ছে, তখন সে লিথিয়াম প্লাস আয়ন হয়ে যাচ্ছে এবং তার ইলেকট্রন বিন্যাসটার মধ্যে থেকে দ্বিতীয় শক্তি স্তরটাকে আর কাউন্ট করা হচ্ছে না, শুধুমাত্র প্রথম শক্তি স্তরকে কাউন্ট করা হচ্ছে যেখানে 2টা ইলেকট্রন থাকতেছে। অর্থাৎ লিথিয়াম প্লাস সেখানে কি করে ফেললো, সে হচ্ছে হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস অর্জন করে ফেললো এবং হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস অর্জন করে ফেললো, এটাকে আমরা বলতেছি 2 এর নিয়ম। কারণ শেষ কক্ষপথে 2টা ইলেকট্রনের মাধ্যমে স্থিতিশীলতা অর্জন করে ফেললো লিথিয়াম, এটাকে আমরা বলবো হচ্ছে 2 এর নিয়ম। ঠিক আছে, অর্থাৎ শেষ কক্ষপথে যদি 2টা ইলেকট্রনের মাধ্যমে তারা স্থিতিশীলতা অর্জন করে ফেলে তাহলে সেটাকে বলা হবে 2 এর নিয়ম। আবার আমরা যদি সোডিয়াম বা ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে দেখি, যেমন ধরো আমরা যদি ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে দেখি তাহলে আমরা আগে নিয়নের ইলেকট্রন বিন্যাসটা করে নেই। নিয়নের ইলেকট্রন বিন্যাস হইতেছে প্রথম কক্ষপথে থাকবে 2টা ইলেকট্রন এবং তার পরের কক্ষপথে থাকবে হচ্ছে 8টা ইলেকট্রন। অর্থাৎ প্রথম কক্ষপথে যে ইলেকট্রনগুলো থাকার কথা, যতগুলো ইলেকট্রন থাকার কথা ঠিক ততগুলো ইলেকট্রন থাকবে, দ্বিতীয় প্রধান শক্তি স্তরে যতগুলো ইলেকট্রন থাকার কথা ঠিক ততগুলো ইলেকট্রনই থাকবে। এখন সোডিয়ামের ক্ষেত্রে যদি আমরা দেখি, সোডিয়ামের ক্ষেত্রে প্রথমে থাকবে 2টা ইলেকট্রন, বা আমরা যদি ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে, সোডিয়াম অনেক দেখছি এখন তো ম্যাগনেসিয়াম দেখি, ম্যাগনেসিয়াম বা হ্যাঁ সোডিয়ামই দেখি, সমস্যা কি। তাহলে সোডিয়ামের ক্ষেত্রে 2টা ইলেকট্রন, তারপরে হচ্ছে 8টা ইলেকট্রন এবং তারপরে থাকবে হচ্ছে 1টা ইলেকট্রন। এখন দেখো এখানে নিয়নের ইলেকট্রন বিন্যাস এবং সোডিয়ামের ইলেকট্রন বিন্যাসের মধ্যে একটা পার্থক্য থাকতেছে, সেটা হইতেছে সোডিয়ামের এই 1টা ইলেকট্রন এক্সট্রা থাকতেছে। এই যে 1টা ইলেকট্রন এক্সট্রা থাকতেছে, এই ইলেকট্রনটাকে সে কি করবে, যদি ত্যাগ করে দিতে পারে তাহলে তার ইলেকট্রন বিন্যাসটা নিয়নের মতো হয়ে গেল। এখন যদি সে 1টা ইলেকট্রন ত্যাগ করে দিয়ে Na+ হয়ে যাইতে পারে তাহলে Na+ হওয়ার মাধ্যমে সে 1টা ইলেকট্রন ত্যাগ করে ফেলছে, তাহলে নিয়নের মতো হুবহু ইলেকট্রন বিন্যাস অর্জন করে ফেললো হচ্ছে Na+। এখন Na+ এবং নিয়নের মধ্যে ইলেকট্রন বিন্যাসের যেহেতু মিল থাকতেছে, তার মানে দেখো নিয়নের শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকতেছে, 8টা ইলেকট্রন থাকতেছে। এই 8টা ইলেকট্রনের ক্ষেত্রে যদি শেষ কক্ষপথে 8টা ইলেকট্রন থাকে এবং ওই 8টা ইলেকট্রনের মাধ্যমেই যদি স্থিতিশীলতা অর্জন করা হয় তখন সেটাকে বলা হচ্ছে অষ্টক নিয়ম। অর্থাৎ শেষ কক্ষপথে 8টা ইলেকট্রনের মাধ্যমে স্থিতিশীলতা অর্জন করলে তাকে বলা হয় অষ্টক নিয়ম এবং শেষ কক্ষপথে 2টা ইলেকট্রনের মাধ্যমে যদি স্থিতিশীলতা অর্জন করা হয় তখন সেটাকে বলা হচ্ছে অষ্টক নিয়ম। তাহলে আমরা যদি আরেকটা উদাহরণ দেখি, যেমন ফ্লোরিনের ক্ষেত্রে যদি দেখি বা আমরা যদি ক্লোরিনের ক্ষেত্রে দেখি, ক্লোরিনের ক্ষেত্রে আমাদের ফ্লোরিনের ক্ষেত্রে দেখাটা সহজ হবে কারণ নিয়নে ইলেকট্রন বিন্যাস আঁকা আছে। এখন
ফ্লোরিনের ক্ষেত্রে দেখা যাচ্ছে প্রথম শক্তি স্তরে 2টা ইলেকট্রন এবং তার পরের শক্তি স্তরে দেখা যাচ্ছে আমাদের ইলেকট্রন সংখ্যা থাকবে হচ্ছে 7টা। তাহলে এই যে একটা বিজোড় ইলেকট্রন, এখন ইলেকট্রন বিন্যাসে বা ডায়াগ্রাম আঁকার সময় কয়টা বিজোড় ইলেকট্রন আঁকবো এটা নিয়ে কিন্তু এর আগের ভিডিওতে কথা বলা হয়েছে। তাহলে এখন কথা হইতেছে এই ফ্লোরিনের সাথে যদি আমরা নিয়নের কম্পেয়ার করি, ফ্লোরিনের চেয়ে একটা ইলেকট্রন কম আছে, সরি নিয়নের চেয়ে একটা ইলেকট্রন কম আছে ফ্লোরিনের, অর্থাৎ ফ্লোরিনের ইলেকট্রন সংখ্যা 9 এবং নিয়নের ইলেকট্রন সংখ্যা 10। তাহলে একটা ইলেকট্রন কোথাও থেকে যদি ফ্লোরিন গ্রহণ করতে পারে তাহলে সেক্ষেত্রে দেখা যাবে সেই স্থিতিশীলতা অর্জন করছে। তার মানে ইলেকট্রনগুলো যদি ত্যাগ হয় বা গ্রহণ হয় কোনো সমস্যা নাই, ত্যাগও হইতে পারে গ্রহণও হইতে পারে। যদি শেষ কক্ষপথে 8টা ইলেকট্রন হয় তাহলে ওই মৌলটা যদি স্থিতিশীলতা অর্জন করে তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে অষ্টক নিয়ম। অর্থাৎ শেষ কক্ষপথে 8টা ইলেকট্রনের মাধ্যমে যদি স্থিতিশীলতা অর্জন করে তখন সেটাকে বলা হচ্ছে অষ্টক নিয়ম। এবং যদি শেষ কক্ষপথে 2টা ইলেকট্রনের মাধ্যমে স্থিতিশীলতা অর্জন করে তখন সেটাকে বলা হচ্ছে 2 এর নিয়ম। এখন এরপরে আমাদের একটা ধারণা লাগবে, সেটা হচ্ছে যৌগমূলক। এখন যৌগমূলক জিনিসটা কি? যৌগমূলক জিনিসটা হচ্ছে যৌগমূলক। এখন যৌগমূলক এটাকে যদি সংজ্ঞায়িত করতে চাই শুধুমাত্র মনে রাখার জন্য, তাহলে আমরা সহজে মনে রাখতে পারি যৌগের মতো দেখতে, যৌগের মতো দেখতে, মৌলের মতো, মৌলের বা মূলকের মতন আচরণ। যৌগের মতো দেখতে কিন্তু মৌলের বা মূলকের মতো আচরণ। তাহলে মৌলের বা মূলকের মতো আচরণ যদি বলি তাহলে সেক্ষেত্রে সেটাকে আমরা বলবো হচ্ছে যৌগমূলক। এটাকে কি বলা যায়? এখন দেখো মূলক জিনিসটা কি। মূলক যে জিনিসটা থাকবে, মূলক বলতে বোঝানো হয় হচ্ছে আয়নকে বোঝানো হচ্ছে। আয়ন বলতে কি বোঝানো হয়? আয়ন বলতে বোঝানো হয় চার্জ যুক্ত পরমাণু বা পরমাণু গুচ্ছ। অর্থাৎ একটা সিঙ্গেল পরমাণু যেমন চার্জ শো করতে পারে, যেমন সোডিয়াম একটা ইলেকট্রন যদি ত্যাগ করে দেয় তাহলে সেক্ষেত্রে দেখা যাবে সে Na+ হইছে। এইভাবে লেখা আসলে ভুল। আমি আবারও বলে দিচ্ছি, এইভাবে লেখাটা আসলে ভুল। এটার সঠিক ফর্মটা হচ্ছে সোডিয়াম ইকুয়াল Na+ ইলেকট্রন। ঠিক আছে, আমরা বোঝার সুবিধার্থে এটা লিখছি, আমরা বোঝার সুবিধার্থে লিখছি, কিন্তু এটা লেখার সঠিক ফর্ম হইতেছে এইটা। অর্থাৎ আমাকে ইলেকট্রন কখনোই ত্যাগ হিসেবে আমি লিখতে পারবো না, গ্রহণ বা প্লাস চিহ্ন প্লাস দিয়ে লিখতে হবে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমার আসল নিয়ম। তাহলে একটা এখানে আমরা বোঝার জন্য শুধুমাত্র লিখছি। তাহলে সোডিয়াম একটা ইলেকট্রন যদি ত্যাগ করে দেয় তাহলে ওই যে ইলেকট্রনটা ত্যাগ করে দিল, দেওয়ার পরে সোডিয়াম আয়ন হইলো এবং নির্দিষ্ট একটা চার্জ প্রকাশ করতেছে। ঠিক সেম ভাবে আমরা যদি বলি ফ্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করলো এবং করে F- হইছে, সেও একটা নির্দিষ্ট চার্জ প্রদর্শন করতেছে। এখন যৌগের মতো দেখতে, এইটার এক ব্যাখ্যাতে আসি। যৌগের মতো দেখতে মানে কি? তার মানে প্রধান যে শর্তটা থাকবে সেটা হচ্ছে একাধিক পরমাণু, একাধিক পরমাণু। তাহলে একাধিক পরমাণু যেটা থাকবে, একাধিক পরমাণু যদি থাকে এবং যদি সেটা একটা নির্দিষ্ট চার্জ প্রদর্শন করে তখন সেটাকে আমরা বলবো যৌগমূলক। যেমন SO4-2 এটা আসলে দেখতে যৌগের মতন, অর্থাৎ একাধিক পরমাণু আছে, একাধিক ধরনের পরমাণু আছে, কিন্তু এটা একটা নির্দিষ্ট চার্জ প্রদর্শন করতেছে। ঠিক সেম ভাবে আমরা যদি অ্যামোনিয়াম আয়নের ক্ষেত্রে দেখি NH4+, এখন এখানে এটা দেখতে যৌগ
যৌগের মতন, কিন্তু সে মূলকের মতো একটা নির্দিষ্ট চার্জ প্রদর্শন করছে। তাহলে এই যে মূলকের মতো একটা নির্দিষ্ট চার্জ প্রদর্শন করছে, এই জন্য এটাকে বলা হচ্ছে যৌগমূলক। তার মানে আমরা যদি যৌগমূলকটাকে সংজ্ঞায়িত করতে চাই তাহলে কিভাবে করতে পারি? যৌগের মতো দেখতে, মৌলের মতো আচরণ, এটা আমরা লিখতে পারবো না। আমাদেরকে লিখতে হবে যখন একাধিক পরমাণু একত্রে অবস্থান করে এবং তার পাশাপাশি সে একটা মূলকের মতো আচরণ করতেছে বা চার্জিত পরমাণুর মতো আচরণ করতেছে, তখন তাকে বলা হচ্ছে যৌগমূলক। আরো সহজ করে যদি বলি যে একাধিক পরমাণু যখন একত্রে অবস্থান করে এবং পরমাণু গুচ্ছটি একটি মূলকের ন্যায় আচরণ করে, তখন তাকে বলা হচ্ছে যৌগমূলক। এখন এরপরে আমাদের যে ধারণাটা লাগবে সেটা হইতেছে যৌগমূলকের ক্ষেত্রে হোক আর যে কোনো মৌলের ক্ষেত্রে হোক, যদি ধনাত্মক চার্জ প্রদর্শন করে, যদি ধনাত্মক চার্জ প্রদর্শন করে তখন সেটাকে বলা হবে ক্যাটায়ন, এবং যদি ঋণাত্মক চার্জ প্রদর্শন করে তখন সেটাকে বলা হবে অ্যানায়ন। তাহলে ধনাত্মক চার্জ প্রদর্শন করলে সেটাকে বলা হবে ক্যাটায়ন এবং ঋণাত্মক চার্জ প্রদর্শন করলে সেটাকে বলা হবে অ্যানায়ন। এটা মূলকের একটা এখন তাহলে ধনাত্মক চার্জ বিশিষ্ট পরমাণু বা পরমাণু গুচ্ছ বলা হচ্ছে, ঠিক আছে? ধনাত্মক চার্জ যুক্ত মূলক। আশা করি অ্যানায়ন ক্যাটায়ন খুব ভালোভাবে বুঝতে পারছো এবং মৌলগুলো কিভাবে আচরণ করে সেটাও বুঝতে পারছো। এখন আমাদের একটা লাস্ট টপিক আছে এই ক্লাসের, সেটা হইতেছে গাঠনিক সংকেত। যেমন আমরা যদি বলি যে অ্যামোনিয়া NH3, এখানে কিন্তু আসলে পর্যাপ্ত পরিমাণে তথ্য নাই যে বন্ধনটা কিভাবে গঠিত হয়েছে। এটাকে যদি আমরা বন্ধনটা যদি প্রদর্শন করে লিখি তখন সেটাকে বলা হইতেছে গাঠনিক সংকেত। অর্থাৎ একটা নাইট্রোজেনের সাথে যে 3টা হাইড্রোজেন আছে, এটার যে প্রত্যেকটা হাইড্রোজেনের সাথে নাইট্রোজেনের একটা করে বন্ধন আছে, আমরা এই বন্ধনটাকে প্রদর্শন করলাম বা বন্ধনটাকে শো করে যদি কোনো সংকেত লেখা হয় তখন সেটাকে বলা হচ্ছে গাঠনিক সংকেত। ঠিক সেম ভাবে আমরা যদি কার্বন ডাই অক্সাইডের ক্ষেত্রে আসি তাহলে কার্বন ডাবল বন্ড অক্সিজেন, ডাবল বন্ড অক্সিজেন, অর্থাৎ এখানে একটা কার্বন প্রত্যেকটা অক্সিজেনের সাথে দ্বিবন্ধনের মাধ্যমে যুক্ত আছে। তার মানে আমরা প্রত্যেকের ক্ষেত্রে কি করতেছি, তাদের যে বন্ধনটা, এই বন্ধনটা প্রদর্শন করে আমরা হচ্ছে সংকেতটা লিখতেছি, এটাকে আমরা বলতেছি হচ্ছে গাঠনিক সংকেত। এরপরে আমরা আরেকটা উদাহরণ দেখতে পারি, CH4, এখানে কার্বনের সাথে 4টা হাইড্রোজেন যুক্ত আছে। আমরা এখানে বন্ধন গঠনটা দেখাই দিছি, অর্থাৎ বন্ধন যেটা বিদ্যমান সেটাকে একটা সংকেতের মাধ্যমে আমরা প্রদর্শন করতেছি এবং শো করতেছি, এটাকে আমরা বলবো হচ্ছে গাঠনিক সংকেত। এখন এরপরে আমাদের এর পরের যে লেকচার ভিডিওটা থাকবে সেটাতে ইনশাআল্লাহ সমযোজী এবং আয়নিক বন্ধন এবং ধাতব বন্ধন নিয়ে আলোচনা করা হবে। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তা অবশ্যই তোমাদের বন্ধুদেরকে জানিয়ে দাও এবং অবশ্যই ভিডিওটা তোমার লাইক ভিডিওর একটা লিস্টে রেখে দাও, যেটা তোমার জন্য একটা সম্পদ হয়ে থাকবে ইনশাআল্লাহ। সুস্থ থাকো, ভালো থাকো, আসসালামু আলাইকুম।